আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে নেরেশনের পার্ট 2 নিয়ে আলোচনা করব। অলরেডি পার্ট 1 এর উপরে ভিডিও কিন্তু আপলোড হয়ে গেছে। তো আমরা কি বলছিলাম, নেরেশনে টোটালি 6টা বিষয় পরিবর্তন করতে হয়। তো তার মধ্যে আমরা কিন্তু পার্ট 1 এ 3টা পরিবর্তন শিখে ফেলছি, মানে 6টা বিষয় পরিবর্তন করতে হয় তার মধ্যে 3টা আমরা শিখে ফেলছি, বাকি 3টা বাকি আছে এখনো। তাহলে কি কি শিখে ফেলছি? টেন্সের চেঞ্জটা আমরা শিখে ফেলছি, তারপর পার্সনের চেঞ্জ শিখে ফেলছি, সেন্টেন্সের চেঞ্জটা শিখে ফেলছি, এই 3টা শিখে ফেলছি। তাহলে বাকি আছে কোন 3টা? রিপোর্টিং ভার্বের চেঞ্জ, তারপরে ডেটের চেঞ্জ, তারপরে ওয়ার্ডের চেঞ্জ। এই 3টা আমরা আজকে শিখবো। তাহলে আমরা কী শিখবো? প্রথমত কথা হইতেছে রিপোর্টিং ভার্বের চেঞ্জটা শিখবো। তাহলে রিপোর্টিং ভার্বটা কি আশা করি মনে আছে, তারপর মনে করাই দেই। এই যে ইনভার্টেড কমার বাইরে গিয়ে যে ভার্বটা পাওয়া যাবে ওইটাই রিপোর্টিং ভার্ব। তার মানে এই যে সেড যে ভার্বটা আছে ওইটা হচ্ছে রিপোর্টিং ভার্ব। তাহলে ওইটারে যে চেঞ্জ করার আগে এটার নাম কি? রিপোর্টিং ভার্বের চেঞ্জ। এখন এটারে কীভাবে চেঞ্জ করবো? দেখো এখানে সেড ছিল, এখানে কি সেড আছে? আস্কড হয়ে গেছে। তাহলে সেড আস্কড হয়েছে, এই যে চেঞ্জটা হয়েছে এটাই হচ্ছে রিপোর্টিং ভার্বের চেঞ্জ, মানে চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব। এখন এই যে সেড আছে, সেড যে আস্কড হইলো, এখন আস্কড হবে নাকি রিকোয়েস্টেড হবে নাকি অ্যাডভাইসড হবে নাকি অর্ডার্ড হবে, এগুলো কীভাবে বুঝবো? তো এটা খুবই ইজি, মনে রাখবা যেইটা হবে ওইটা দিয়ে দিবা। মানে কি? মানে ব্যাপারটা হইতেছে এখানে কি করতেছো? প্রশ্ন করতেছো। তাহলে প্রশ্ন করার ইংলিশ কি? আস্ক। তাহলে কি হয়ে যাবে? আস্কড হয়ে যাবে। আমি আসি আবার, দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়? অ্যাসার্টিভ সেন্টেন্সে নর্মালি বলা হয়, তার মানে এটার ইংলিশ কি? নর্মালি বলা, সেইড কিংবা সেইড টু কিংবা টোল্ড, এগুলো বলতে পারি। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স মানে কি? প্রশ্ন করা হয়, আর প্রশ্ন করার ইংলিশ কি? আস্কড। তাইলে আস্ক থেকে আস্কড হয়ে যাবে, যেটা করা হবে ওইটাই। যেহেতু এখানে আস্ক করা হইতেছে সেই জন্য আস্কড। এখানে যদি অর্ডার দেওয়া হইতো তাহলে কি হয়ে যেত? অর্ডার্ড হয়ে যেত। যদি অ্যাডভাইস দেওয়া হইতো তাহলে কি হয়ে যেত? অ্যাডভাইসড হয়ে যেত। যদি অনুরোধ করা হইতো, অনুরোধের ইংলিশ কি? রিকোয়েস্ট থেকে রিকোয়েস্টেড হয়ে যেত। নিষেধ করা ইংলিশ কি? ফরবেড। এই ফরবেড দিয়ে দিবা, ফরবেড বা প্রহিবিট, অর্থাৎ যেটা মানে হবে ওইটাই দিয়ে দিবা। মানে অর্ডার হইলে অর্ডার, অ্যাডভাইসড হইলে অ্যাডভাইস দেওয়া হইলে অ্যাডভাইসড, একইভাবে অনুরোধ করা হইলে রিকোয়েস্ট, প্রশ্ন করা হইলে আস্ক করা হইলে আস্কড, ওই রকম মানে যেটা থাকবে ওইটা নিয়ে আসবা। এটা খুব বেশি মুখস্থ করা, কষ্ট করার দরকার নেই। এখন যে মনে করে লেটস থাকলে প্রপোজ টু নিয়ে আসতে হবে। কেন? কারণ লেটসটা কি বোঝায়? লেটস গো, চলো যাই, মানে কি? একটা প্রস্তাব। তার প্রস্তাবের ইংলিশ কি? প্রপোজ। এইখান থেকে আসছে প্রপোজ টু, মানে যেটা হবে ওইটাই। আচ্ছা, তারপর অপটেটিভে সাধারণত কোন ধরনের সেন্টেন্স? অপটেটিভ হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়। তাহলে ইচ্ছা ইংলিশ কি? উইশ থেকে উইশড আসছে, তাহলে উইশ প্রকাশ পাইলে উইশড। আর মানে কি? প্রে। আমরা বলছি ইচ্ছা বা প্রার্থনা বা দোয়া করা, এগুলো ইংলিশ কি? প্রে। এটা এখান থেকে প্রেইড আসছে, তার মানে যেটা হবে ওইটাই নিয়ে আসবা। এটা আলাদা করে খুব বেশি মুখস্থ করার দরকার নেই। এখন দেখো এক্সক্লেমেটরি হলে এক্সক্লেমেটরি হলে কি আসবে? এক্সক্লেমড নিয়ে আসতে হবে। এখন এক্সক্লেমড। তাহলে সুখ হইলে, ভালো কিছু হইলে এক্সক্লেমড উইথ জয়, খারাপ কিছু হইলে এক্সক্লেমড উইথ সরো, ঘৃণা হইলে এক্সক্লেমড উইথ অ্যাবহরেন্স বলতে পারি, বিস্ময় হইলে কি বলতে পারি? ওয়ান্ডার, এক্সক্লেমড উইথ ওয়ান্ডার বা সারপ্রাইজ। তার মানে এক্সক্লেমেটরি হইলে অবশ্যই এক্সক্লেমড নিয়ে আসতে হবে, তার পাশাপাশি উইথ জয় দ্যাট, অথবা উইথ সরো দ্যাট, উইথ অ্যাবহরেন্স, তারপর উইথ ওয়ান্ডার বা সারপ্রাইজ, এভাবে মানে যেটা হবে ওইটা বলতে পারবো, কিন্তু এক্সক্লেম দিতে হবে। তার মানে এক্সক্লেমেটরি হইলে এক্সক্লেম দিতে হবে। অপটেটিভে যেটা প্রকাশ পায় সাধারণত ইচ্ছা বা প্রার্থনা প্রকাশ পায়, তাহলে ইচ্ছার ইংলিশ হচ্ছে উইশ থেকে উইশড আসছে, আর প্রার্থনা ইংলিশ হচ্ছে প্রে থেকে প্রেইড আসছে। লেটস দ্বারা প্রস্তাব বোঝায়, সেই জন্য প্রপোজ টু চলে আসবে। তারপর কি? আদেশ দিলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে সাধারণত আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ, এই 4টা প্রকাশ পায়। সাধারণত আরও আছে, তবে এই আদেশের ইংলিশ কি? অর্ডার থেকে অর্ডার্ড। এটা তো আশা করি মনে না থাকার কিছু না। অনুরোধ করলে অনুরোধের ইংলিশ হচ্ছে রিকোয়েস্ট থেকে রিকোয়েস্টেড। তারপর উপদেশের ইংলিশ কি? অ্যাডভাইস থেকে অ্যাডভাইসড। তারপর নিষেধের ইংলিশ প্রহিবিটেড বা ফরবেড। এই তো এটা মানে যেটা ইংলিশ যেটা হবে ওইটাই নিয়ে আসবা, যেটা হয়েছে এই সেন্টেন্সে যেটা হবে, অর্থাৎ রিপোর্টেড স্পিচে যেটা হবে ওইটা নিয়ে আসবে এখানে। যেহেতু এখানে আস্ক করা হইতেছে সেই জন্য আস্ক নিয়ে আসছো। তাইলে আমরা যখন কি করব, এই গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড লাক, এগুলো দেখবো কেউ, তখন কি নিয়ে আসবো? উইশ নিয়ে আসবো রিপোর্টিং ভার্ব হিসাবে। তারপর গুড নাইট, গুড বাই, তারপর ফেয়ারওয়েল, এগুলো যখন থাকবে তখন কি নিয়ে আসবো? রিপোর্টিং ভার্বটা বেইড নিয়ে আসবো। আর এইগুলো আপাতত শেখার দরকার নেই, এটা পুরোপুরি রিপোর্টিং ভার্ব না, এটা ভুলবশত নিয়ে আসছি। তাহলে গুড নাইট, গুড বাই, তারপরে ফেয়ারওয়েল, এগুলো থাকলে কি নিয়ে আসবো? বেইড নিয়ে আসবো। এবং গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, গুড লাক, এগুলো থাকলে কি নিয়ে আসবো? উইশড নিয়ে আসবো রিপোর্টিং ভার্বটা। মানে রিপোর্টিং ভার্বটা তখন কি হবে? ইনডিরেক্টে উইশড হবে। আচ্ছা, এখন কথা হইতেছে দেখো আই এম রিডিং এ বুক, এটা হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। কারণ কি?
প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব দ্বারা শুরু হয়েছে নর্মাল সেন্টেন্সগুলো নর্মাল বর্ণনামূলক কথাবার্তাগুলো কি হয় মানে অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তার মানে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এটা কি প্রশ্ন করা হইতেছে প্রশ্ন করা যদি হইতো তাহলে এখানে আস্ক নিয়ে আসতাম এখানে কি প্রশ্ন করা হয়েছে হয় নাই তাহলে এখানে আস্ক নিয়ে আসতে পারবো না এই সেন্টেন্সে কি রিকোয়েস্ট করা হইতেছে না তাহলে এখানে রিকোয়েস্টেড নিয়ে আসতে পারবো না এই সেন্টেন্সে কি অর্ডার দেওয়া হইতেছে না তাহলে অর্ডার নিয়ে আসতে পারবো না তাইলে নর্মাল কথাবার্তা ক্ষেত্রে সেইড অথবা টোল্ড নিয়ে আসবো তাইলে এখানে কি নিয়ে আসছি সেইড ছিল সেইডই রেখে দিছি এখন দেখো দ্বিতীয় সেন্টেন্স যেটা আছে আই এম গোয়িং অ্যাব্রোড টুমরো তাইলে দেখো এটা কিন্তু নর্মালি সেন্টেন্স মানে অ্যাসার্টিভ সেন্টেন্স প্রথমে সাবজেক্ট তারপরে ভার্ব তার মানে এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা সেইড অথবা টোল্ড নিয়ে আসি এর বাইরে কোনো কিছু নিয়ে আসা যায় না তাহলে এখানে কি নিয়ে আসছি দেখো সেইড ছিল এই ভার্বটা রিপোর্টিং ভার্বটা এটার ইনডিরেক্টে কি নিয়ে আসছি টোল্ড নিয়ে আসছি সেইড কখন নেওয়া যায় আর কখন টোল্ড নেওয়া যায় মনে রাখবা টোল্ডের পরে অবজেক্ট মানে অবজেক্ট থাকলে তখন টোল্ড নিয়ে আসা যায় নয়তো টোল্ড নিয়ে আসা যাবে না টেল ভার্বটা তখনই নেওয়া যাবে যখন অবজেক্ট থাকবে অবজেক্ট বলতে কি কারে বলতেছে দেখো তো সিদ্দিক সেড টু জাকি মানে জাকিরে বলতেছে তার মানে এই যে যারে বলতেছে ও হচ্ছে অবজেক্ট তার মানে এই যে জাকি অবজেক্ট আছে অবজেক্ট থাকার কারণে টোল্ড নিয়ে আসতে পারছি যদি অবজেক্ট না থাকতো তাহলে কি নিয়ে আসতে পারতাম না টোল্ড নিয়ে আসতে পারতাম না এখানে কি জাবিন সেড কারে বলছে এটা বলা আছে না এখানে ভার্বের পরে কি অবজেক্ট আছে নাই তাহলে যেহেতু অবজেক্ট নাই সেই জন্য কি নিয়ে আসতে পারি নাই টোল্ড নিয়ে আসতে পারি নাই তার মানে অবজেক্ট থাকলে টোল্ড নিয়ে আসা যাবে অবজেক্ট না থাকলে টোল্ড নিয়ে আসা যাবে না আশা করি বুঝতে পারছো তাইলে আমরা নেক্সট স্লাইডে যাই এখন দেখো এটা খুবই ইজি এই যেটা বলে আসলাম এটাই উইল ইউ গো টু স্কুল তার মানে এই যে উইল ইউ গো টু স্কুল এখানে প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে প্রশ্ন করা হইতেছে আস্ক করা হইতেছে জিজ্ঞেস করা হইতেছে তাহলে প্রশ্ন করা বা জিজ্ঞেস করা এটা ইংলিশ কি আস্ক আস্ক থেকে আস্কড নিয়ে আসবো ইডি যুক্তটা নিয়ে আসবো তার মানে এখানে আস্কড হবে দেখো ছিল কি সেইড হয়ে গেছে কি আস্কড তাহলে চেঞ্জ হয়েছে এটার এই জন্য এটার নাম হয়েছে কি চেঞ্জ অফ রিপোর্টিং ভার্ব মানে রিপোর্টিং ভার্বের চেঞ্জ তাহলে সেইড ছিল হয়ে গেছে আস্কড তারপরে কি হবে এই দেখো হি সেড টু মি প্লিজ গিভ মি আ গ্লাস অফ ওয়াটার তার মানে এই যে প্লিজ আমাকে কি করো দয়া করে আমাকে এক গ্লাস পানি দাও তাহলে আমি কি করতেছি রিকোয়েস্ট করতেছি তাহলে এখানে এই যে সেইড এই সেইডটা পরিবর্তন হয়ে কি হয়ে যাবে রিকোয়েস্ট করতেছি সেই জন্য রিকোয়েস্টেড হয়ে যাবে কি হয়ে যাবে রিকোয়েস্টেড হয়ে যাবে রিকোয়েস্টেড হয়ে গেছে ছিল সেইড হয়ে গেছে রিকোয়েস্টেড কারণ কি রিকোয়েস্ট করা হইতেছে তার মানে যেটা হবে ওইটাই নিয়ে আসবো তারপর এখানে কি বলা হয়েছে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট মানে টিচার স্টুডেন্টদের বলছিল কি বলছিল অলওয়েজ স্পিক দ্য ট্রুথ মানে কি সর্বদা সত্য কথা বলবে তার মানে কি করতেছে এটা একটা অ্যাডভাইস দিতেছেন যে তোমরা সবসময় কি করবা সবসময় সত্য কথা বলবা তাহলে অ্যাডভাইস থেকে কি নিয়ে আসবো অ্যাডভাইসড নিয়ে আসবো ছিল কি সেইড হয়ে গেছে কি অ্যাডভাইসড তাহলে চেঞ্জ হয়েছে কেন চেঞ্জ হয়েছে কারণ এখানে অ্যাডভাইস দেওয়া হইতেছে সেই জন্য এটা অ্যাডভাইসড নিয়ে আসছি তার মানে যেটা হবে ওই যে রিপোর্টেড স্পিচে যেইটা হবে যদি রিকোয়েস্ট হয় তাহলে রিকোয়েস্ট নিয়ে আসবো রিকোয়েস্টেড নিয়ে আসবো যদি প্রশ্ন করা হয় আস্ক করা হয় তাহলে আস্ক নিয়ে আসবো যদি অর্ডার দেওয়া হয় তাহলে অর্ডার নিয়ে আসবো যেইটা হবে ওইটাই নিয়ে আসবো আচ্ছা এখন দেখো ডোন্ট কোয়ারেল মানে কি তোমরা ঝগড়া বিবাদ কইরো না তার মানে কি করা হইতেছে নিষেধ করা হইতেছে তোমরা ঝগড়া বিবাদ কি করতে পারবা না ঝগড়া বিবাদ করবা না নিষেধের ইংলিশ হচ্ছে ফরবেড এই ফরবেড নিয়ে আসছি দেখো যেটা হবে ওইটা নিয়ে আসবা তাহলে ফরবেড নিষেধ করা হইতেছে এই জন্য নিষেধের ইংলিশ হচ্ছে ফরবেড এই ফরবেড নিয়ে আসছি আচ্ছা তার মানে যেটা হবে ওইটাই নিয়ে আসবো এটা আলাদা করে মুখস্থ করার দরকার নেই যে এই সেন্টেন্সে এটা হয় এই সেন্টেন্সে এটা হয় এইভাবে শেখার দরকার নেই তারপরে দেখো দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্ট টিচার স্টুডেন্টের বলো কি বলছে গো আউট অফ দ্য ক্লাসরুম মানে কি করতে অর্ডার দিছে যে তুমি কি করো ক্লাস থেকে বের হয়ে যাও তাহলে অর্ডার দিলে কি হয়ে যাবে অর্ডার্ড হয়ে যাবে এখানে কি অর্ডার ছিল ডিরেক্টে কিন্তু অর্ডার ছিল না সেট ছিল এটা হয়ে গেছে কি অর্ডার কেন হয়েছে কারণ অর্ডার দেওয়া হইতেছে সেই জন্য অর্ডার হয়ে গেছে মানে যেটা হবে ওইটাই নিয়ে আসবো মানে ওইটাই রিপোর্টিং ভার্ব হবে এখন দেখো ফাদার সেড টু মি মে ইউ পাস দ্য এক্সামিনেশন তার মানে কি করতেছে আল্লাহ তো তোমারে পাস করাই দেখ দোয়া করতেছে তাইলে দোয়া করা ইংলিশ কি মানে প্রে তাইলে তো এখান থেকে প্রেড চলে আসবে তাহলে ছিল সেইড হয়ে গেছে প্রেড কারণ কি এখানে প্রে করা হইতেছে দোয়া করা হইতেছে প্রার্থনা করা হইতেছে সেই জন্য প্রেড চলে আসছে তার মানে যেটা হবে ওইটাই নিয়ে আসবো এই সেম জিনিস মে আল্লাহ ব্লেস ইউ মানে কি উইশ করতেছি তাইলে এই জন্য কী নিয়ে আসবো উইশ নিয়ে আসবো মে আল্লাহ ব্লেস ইউ আচ্ছা তারপর এই দেখো দ্য ম্যান সেড এলাস আই মান্টান এখানে কি আছে এই তো এলাস মানে হাই আর এখানে এক্সক্লেমেটরি সাইন আছে এক্সক্লেমেটরি সাইন থাকলে এক্সক্লেমড নিয়ে আসবা কি নিয়ে আসবা এক্সক্লেমড নিয়ে আসবা এখন এলাস এটা কি পজিটিভ কিছু না নেগেটিভ কিছু এলাস মানে হাই মানে খারাপ কিছু তাহলে খারাপ কিছু হইলে এক্সক্লেমড উইথ জয় নাকি সরো হবে খারাপ কিছু তার মানে সরও হবে তাহলে এক্সক্লেমড উইথ সরও হবে কারণ এই দেখো এলাস শব্দটা উঠাই দিছি কারণ আমি এর আগের ক্লাসে বলছিলাম এর আগের পার্টে বলছিলাম যে
তুমি এক্সক্লেমেটরি থেকে এসআরটিভি নিবা, তার মানে এলাস শব্দটা রাখা যাবে না, কারণ এলাস মানেই তো এক্সক্লেমেটরি। আর এই যে এক্সক্লেমেটরি সাইনটা রাখা যাবে না, কারণ আমি তো এসআরটিভি আসতেছি, তার মানে এক্সক্লেমেটরি সাইনটা রাখা যাবে না। এখন কথা হইতেছে, তার মানে এটা যেহেতু এক্সক্লেমেটরি সেই জন্য এক্সক্লেম নিয়ে আসছি, আর কিছু বোঝার দরকার নেই। এখন দেখো এখানে কি আছে, হোয়াট এ ফাইন বার্ড ইট ইজ, তার মানে এখানে এক্সক্লেমেটরি সাইন আছে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাইলে যেহেতু এক্সক্লেমড হইতেছে মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেই জন্য এক্সক্লেমড নিয়ে আসছি। কি নিয়ে আসছি? এক্সক্লেমড নিয়ে আসছি। এখন একটা ভালো সুন্দর পাখি দেখছে, এটা কি নেগেটিভ কিছু নাকি পজিটিভ? পজিটিভ, সেই জন্য এক্সক্লেমড উইথ জয় হবে। আশা করি বুঝতে পারছো। তার মানে এক্সক্লেমেটরি থাকার কারণে এক্সক্লেমড হয়েছে, এক্সক্লেমেটরি থাকার কারণে এক্সক্লেমড হয়েছে, আর কিছু না। দেখো এই প্রশ্নটা বারবার এডমিশনে আসছে, 3টে জায়গায় এডমিশনে আসছে। তো কোথাও হইতেছে থ্যাংক ইউ, হি সেড টু মি থ্যাংক ইউ, সে আমার কি বলছে? থ্যাংক ইউ বলছে। তাহলে এটার ইনডিরেক্ট ফর্মটা কি হবে? এটার ইনডিরেক্ট স্পিচটা কি হবে? তাহলে হি সেড টু মি, সে আমারে বলছিল থ্যাংক ইউ, তার মানে কে কারে থ্যাংক ইউ বলছে বা কে কারে থ্যাংক দিছে? সে আমারে দিছে। তাহলে হি থ্যাঙ্কড মি, এই হয়ে যায়। মানে এটা তো নর্মালি চিন্তা করলেই বোঝা যায় যে হি থ্যাঙ্কড মি হবে, কারণ সে আমারে থ্যাংক ইউ বলছে মানে সে আমার থ্যাঙ্কড দিছে, তার মানে হি থ্যাঙ্কড মি, এইভাবে তো বলা যায়। আচ্ছা, তারপর দেখো গুড মর্নিং, আমি একটাকে বলছিলাম গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলো থাকলে কি হয়? উইশড হয়। কি হবে? উইশড হবে। তাহলে রিপোর্টিং ভার্বটা উইশড হবে। এখানে উইশড আছে, এই দুইটার যে কোনো একটা হবে, প্রথম দুইটার যে কোনো একটা হবে, কারণ এখানে উইশ গুড মর্নিং থাকলে গুড ইভিনিং থাকলে উইশড হয়, তাহলে এই দুইটাতে উইশড আছে, সেই জন্য এই দুইটার যে কোনো একটা হবে। এখন কোনটা হবে? দেখো এখানে সেড ছিল এই জন্য উইশডই হবে, এখানে হেড উইশড ওই রকম হয় না, এখানে উইশড হবে, তার মানে এটাই হবে সঠিক আনসার। আশা করি বুঝতে পারছো। এখানে সেড আছে, V2 আছে, এখানে তুমি হেড প্লাস উইশড কেন নিয়ে আসবা? সেড আছে V2, তাহলে উইশড নিয়ে আসবা। এটা একটা V2, এটাও একটা V2, উইশড একটা V2। আচ্ছা, তারপর গুড নাইট, গুড নাইট হইলে কি হয়? বেইট হয়। গুড মর্নিং, গুড ইভিনিং থাকলে কি হয়? উইশড হয়, কিন্তু গুড নাইট থাকলে কি হয়ে যায়? বেইট হয়ে যায়। তাহলে বেইট কোথায় আছে দেখো তো? অ্যাড্রেসড, গেভ, গুড নাইট, গেভ, টেভ, ওগুলো হবে না। হ্যাঁ, এই তো বেইট আছে, তাহলে এটাই হবে সঠিক আনসার। শুধুমাত্র বেইট দিয়ে কিন্তু আমরা সলভ করতে পারতেছি। তাহলে আশা করি বুঝতে পারছো। এটা কিন্তু এগুলো কিন্তু অ্যাডমিশনের প্রশ্ন। তারপর দেখো আমাদের কিন্তু 4 নাম্বার চেঞ্জ যেটা, ওটা কিসের চেঞ্জ? এতক্ষণ শিখলাম আমরা, শিখছি রিপোর্টিং ভার্বের চেঞ্জ। কি শিখছি? রিপোর্টিং ভার্বের চেঞ্জ। এখন আমরা কিসের চেঞ্জে যাব? এখন আমরা ডেটের চেঞ্জ যাব। কিসের চেঞ্জ? ডেটের চেঞ্জ। এটা কোনো বইয়ে কোনো অস্তিত্ব নাই, এটা কিন্তু আমার নিজস্ব ব্যাপার সেবার। তো আমরা ডেটের চেঞ্জটা শিখবো। এখন ডেটের চেঞ্জ মানে কি তোমরা দেখবা, সহজ কথা, এখানে এক্সাম্পলে চলে আসি। যেমন আই এম রিডিং এ বুক, এটা ডিরেক্ট ছিল, ইনডিরেক্টে আসছো, ডেট নিয়ে আসছো। এখানে ডেট ছিল না, এখানে ডেট নিয়ে আসছো। এখন দেখো তো এখানে ডেট নাই, ঠিক আছে, কিন্তু এখানে কি ডেট আছে? নাই। তাহলে দেখো ডিরেক্ট থেকে ইনডিরেক্টে গেছো, এখানে ডেট নিয়ে আসছো, আবার এখানে ডেট নিয়ে আসো নাই। তাহলে কখন ডেট নিয়ে আসবো, কখন ডেট নিয়ে আসবো না, এটা কীভাবে বুঝবো? এই চেঞ্জটার নাম দিছি কি? ডেটের চেঞ্জ। এটা কোনো বইয়ে কোনো অস্তিত্ব নাই কিন্তু। তাইলে আমি কি বলছি? ডেটের চেঞ্জ মানে কি? কখন ডিরেক্ট থেকে আমরা যখন ইনডিরেক্টে যাই, কখনো আবার ডেট নিয়ে আসতে হয়, কখনো আবার ডেট আসে না বা নিয়ে আসা যাবে না। তাহলে কখন নিয়ে আসবো, কখন নিয়ে আসবো না, এই বিষয়টার নাম কি দিলাম? ডেটের চেঞ্জ। অর্থাৎ ডেট কখন আসবে, কখন আসবে না, এই ব্যাপার সেপারের নাম হচ্ছে চেঞ্জ অফ ডেট। এখন কথা হইতেছে, আমরা জানি 5 প্রকার সেন্টেন্স আছে। কি কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এই 5 প্রকারের সেন্টেন্সের মধ্যে আমরা প্রথমে কারে বলি? অ্যাসার্টিভ প্রথমে বলি এবং এক্সক্লেমেটরি কিন্তু শেষে বলি। তাইলে এখান থেকে মনে রাখবা, কীভাবে সহজে মনে রাখা যায়? দুইটা টাইপের সেন্টেন্সের ক্ষেত্রে অলওয়েজ ডেট বসাতে হয়। কোন দুইটা? প্রথম ও শেষ। তাই এটা কীভাবে মনে রাখতে পারি? তুমি আমার প্রথম ও শেষ ভালোবাসা। তার মানে কীভাবে মনে রাখতে পারি? এই যে প্রথম, এই প্রথম শব্দ এবং শেষ শব্দ, তাহলে প্রথমে কারে বলি আমরা? প্রথমে অ্যাসার্টিভ বলি, আর লাস্টে গিয়ে কারে বলি? এক্সক্লেমেটরি। মানে এই শেষ মানে এক্সক্লেমেটরি বুঝাইছি। তাহলে প্রথম এবং শেষ এই দুইটা ক্ষেত্রে ডেট বসাইতে হয়। তাহলে আমি আবার বলি, দেখো প্রথম ও শেষ ভালোবাসা মানে কি? প্রথম মানে হচ্ছে অ্যাসার্টিভ, কারণ আমরা অ্যাসার্টিভ প্রথমে বলি, আর শেষ মানে হচ্ছে শেষে কারে বলি? এক্সক্লেমেটরি বলি। তার মানে এই শেষ দ্বারা এক্সক্লেমেটরি বুঝাইছি। তার মানে অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সের ক্ষেত্রে ইনডিরেক্টে যখন আমরা যাব তখন ডেট নিয়ে আসতে হবে। আমি এক্সাম্পলে যাই, তাহলে এরা বুঝতে পারবা। দেখো এটা কোন ধরনের সেন্টেন্স? আই এম রিডিং এ বুক, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে আমরা কি বলছি? প্রথম এবং শেষ ভালোবাসা। তাহলে প্রথম মানে হচ্ছে অ্যাসার্টিভ এবং শেষ মানে হচ্ছে এক্সক্লেমেটরি। তাহলে এই দুইটা ক্ষেত্রে ডেট নিয়ে আসতে হবে। তাহলে এটা কোন ধরনের সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ মানে তো প্রথম, আর আমরা তো বলছি প্রথমের ক্ষেত্রে ডেট নিয়ে আসতে হয়। তার মানে এখানে ডেট নিয়ে আসবো, ডেট তো নিয়ে আসছি, এই দেখো ডেট। বুঝতে পারছো? এখন দেখো প্রথম ও শেষ, শেষ মানে কি? এক্সক্লেমেটরি। তাহলে এই দেখো এটা কি ধরনের সেন্টেন্স? এক্সক্লেমেটরি সেন্টেন্স। যেহেতু এক্সক্লেমেটরি সেন্টেন্স, তার মানে কি নিয়ে আসবো? এক্সক্লেমেটরি হইলে ডেট নিয়ে আসতে হয়। তাহলে এই দেখো এখানে ডেট নিয়ে আসছি, এই দেখো ডেট।
ডেট নিয়ে আসছি। ওটা কিন্তু ডেট এখানে ছিল না, কিন্তু এখানে ডেট নিয়ে আসছি, এই জন্য এটার নাম কি দিলাম, চেঞ্জ অফ ডেট দিলাম। তার মানে আমরা কি শিখলাম বলো, প্রথম ও শেষ ভালোবাসা মানে কি, প্রথম মানে হচ্ছে অ্যাসার্টিভ এবং শেষ মানে হচ্ছে এক্সক্লেমেটরি। তার মানে অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি এই দুইটা ক্ষেত্রে কি নিয়ে আসতে হয়, যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যাব তখন ডেট নিয়ে আসতে হবে। সাধারণত অন্য ক্ষেত্রেতে, অন্যগুলা ক্ষেত্রে বা অন্য সেন্টেন্সের ক্ষেত্রে ডেট নিয়ে আসতে হয় না। এখন দেখো এটা কি ধরনের সেন্টেন্স, আই এম রিডিং এ বুক, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাইলে ডেট আসবে কি আসবে না? আমরা কি বলছিলাম, প্রথম ও শেষ ভালোবাসা, প্রথম মানে হচ্ছে অ্যাসার্টিভ, শেষ মানে হচ্ছে এক্সক্লেমেটরি, তাহলে এই দুইটা ক্ষেত্রে ডেট নিয়ে আসতে হয়। এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে কি নিয়ে আসবো, ডেট নিয়ে আসবো, তার মানে এখানে ডেট দিতে হবে। এখন দেখো এটা কোন ধরনের সেন্টেন্স, আই এম গোয়িং অ্যাব্রোড টুমোরো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তার মানে অ্যাসার্টিভের ক্ষেত্রে ডেট নিয়ে আসতে হয়, তাহলে আমরা ডেট নিয়ে আসবো। এটাই চেঞ্জ অফ ডেট বললাম, আশা করি বুঝতে পারছো। যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স তার মানে ডেট নিয়ে আসবো। তারপর দেখো এখানে এটা কোন ধরনের সেন্টেন্স, এলাস, এক্সক্লেমেটরি সাইন আছে, তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স। আমরা কি বলছিলাম, অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে ডেট হয়, তার মানে এটাতে কি হবে, ডেট হবে, তাহলে এখানে ডেট বসাই। তারপর এটা কোন ধরনের সেন্টেন্স, এক্সক্লেমেটরি সাইন আছে, তার মানে এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেই জন্য ডেট নিয়ে আসবো। তার মানে মনে রাখবা অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে কি দিতে হয়, অলওয়েজ ডেট দিতে হয়। সাধারণত অন্যগুলা ক্ষেত্রে ডেট বসে না, তবে যেগুলো এক্সেপশন আছে, যেগুলো ক্ষেত্রে বসে আমি এগুলো বলতেছি। তার মানে মনে রাখবা ডেট কখন বসে, অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরিতে ডেট বসে, সাধারণত অন্য ক্ষেত্রে ডেট বসে না। তবে মনে রাখবা এখানে মেবি নিয়ে আসি নাই, আচ্ছা তবে আরেকটা জিনিস মনে রাখবা, এই দেখো এখানে লেখা আছে লেট, এবার বলো লেট থাকলে ডেট, লেট থাকলে ডেট, তার মানে লেট থাকলে ডেট নিয়ে আসবা। আবার মে দ্বারা বাক্য শুরু হইলে, MAY মে যেটা আছে, এটা এই মে দ্বারা যদি বাক্য সেন্টেন্সটা শুরু হয় তখন আবার ডেট নিয়ে আসতে হয়। আবার লং লিভ দ্বারা বাক্য শুরু হলে ডেট নিয়ে আসতে হয়, অন্য কোনো ক্ষেত্রেই ডেট নিয়ে আসতে হয় না। আমি আবার বলি দেখো, অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে ডেট নিয়ে আসতে হয়, সাধারণত অন্য ক্ষেত্রে ডেট নিয়ে আসতে হয় না। তবে অন্য তিনটে এক্সেপশন আছে, কি কি, লেট দ্বারা বাক্য শুরু হলে ডেট নিয়ে আসতে হয়, লেট থাকলে ডেট, এবং মে দ্বারা বাক্য শুরু হলে ওই ক্ষেত্রেও ডেট নিয়ে আসতে হয়, এবং লং লিভ দ্বারা বাক্য শুরু হলে ওই ক্ষেত্রেও ডেট নিয়ে আসতে হয়, বাকি কোনো ক্ষেত্রেই ডেট নিয়ে আসা যায় না। তাইলে আমি আবার বলি, তাইলে ডেটের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। সাধারণত কোনো বইয়ে ওইরকম আলাদা করে মেনশন করা নাই যে কখন ডেট হয় কখন ডেট হয় না, খুব আলাদা করে মেনশন করা ওইরকম নাই। তো এই জন্য অনেকে ঝামেলা পড়ে কখন ডেট নিয়ে আসবো কখন ডেট নিয়ে আসবো না। তো আমি কি বলছি, প্রথম ও শেষ ভালোবাসা, তাহলে প্রথম হচ্ছে অ্যাসার্টিভ এবং শেষ হচ্ছে এক্সক্লেমেটরি, তার মানে এই দুইটা ক্ষেত্রে ডেট নিয়ে আসবো। বাকিগুলো ক্ষেত্রে সাধারণত ডেট নিয়ে আসতে হয় না, তবে তিনটে এক্সেপশন আছে। কোন তিনটা, এই হচ্ছে লেট, মে এবং লং লিভ। লেট দ্বারা বাক্য শুরু হলে, মে দ্বারা বাক্য শুরু হলে এবং লং লিভ দ্বারা বাক্য শুরু হলে এই তিনটা ক্ষেত্রে আবার ডেট নিয়ে আসতে হয়, বাকি কোনো ক্ষেত্রেই ডেট নিয়ে আসা যায় না। আশা করি বুঝতে পারছো। লেট থাকলে ডেট, এবার মনে রাখবা, তাইলে হয়ে যাবে। দেখো এখানে কি দ্বারা বাক্য শুরু হয়েছে, লেট, আমি কি বলছিলাম, লেট থাকলে ডেট, তাহলে ডেট নিয়ে আসবা, এখানে ডেট হবে। আশা করি বুঝতে পারছো। তারপর মে দ্বারা বাক্য শুরু হলে কি হয়, ডেট হয়, তাহলে ডেট এখানে বসাবো। এই তো একবার দেখে নাও ওইগুলা। তারপর মে দ্বারা বাক্য শুরু হয়েছে, মে দ্বারা বাক্য শুরু হলে কি হয়, লেট, মে এবং লং লিভ, এই তিনটা দ্বারা বাক্য শুরু হইলে আবার ডেট হয়, অন্য কোনো ক্ষেত্রেই ডেট বসানো যায় না। তাহলে লেট, মে এবং লং লিভ, এখানে মে আছে কিন্তু, তার মানে এখানে ডেট নিয়ে আসবো। মে দ্বারা বাক্য শুরু হইলে কি হয়, ডেট নিয়ে আসতে হয়, তাহলে ডেট নিয়ে আসছি। এখন দেখো তো এই ক্ষেত্রে কি ডেট হবে, এখানে কি ডেট হবে? আমি কি বলছিলাম, অ্যাসার্টিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে ডেট হয়। এটা কি অ্যাসার্টিভ কিংবা এক্সক্লেমেটরি না, তাহলে ডেট হওয়ার সম্ভাবনা নাই প্রায়। তবে তিনটে এক্সেপশন আছে, এই তিনটা দেখি। এটা কি লেট দ্বারা শুরু হয়েছে, না। এটা কি লং লিভ দ্বারা শুরু হয়েছে, না। এটা কি মে দ্বারা শুরু হয়েছে, না। তাহলে ডেট হওয়ার কোনো লক্ষণই নাই, তার মানে এটা কি হবে, ডেট হবে না, এখানে ডেট দেয়া যাবে না। এখন দেখো তো এইটা, এটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স, না। এটা কি এক্সক্লেমেটরি সেন্টেন্স, না। তাহলে এটাতে ডেট বসানো যাবে না। তবে দেখি তিনটে এক্সেপশন আছে, লেট দ্বারা শুরু হয়েছে, না। মে দ্বারা শুরু হয়েছে, না। লং লিভ দ্বারা শুরু হয়েছে, না। তার মানে ডেট বসানো যাবে না, এখানে ডেট বসানো যাবে না। এখন দেখো তো লং লিভ বাংলাদেশ, এটা আয়ুর প্রশ্ন। তাইলে আমরা কি বলছিলাম, লং লিভ দ্বারা বাক্য শুরু হলে ডেট হয়, তার মানে এখানে ডেট হবে, এটা বলতে পারি। তাহলে ডেট কোনটা আছে, এটাই ডেট আছে, এটাই ডেট আছে, তার মানে এই দুইটার যে কোনো একটা হবে। লং লিভ বাংলাদেশ, এটা উইশ করতেছি, সেই জন্য উইশড হবে, তার মানে উইশড এটাতে আছে, তার মানে এটাই হবে আমাদের সঠিক আনসার। আশা করি বুঝতে পারছো, কারণ এখানে উইশ করা হইতেছে, সেই জন্য উইশড হবে। তাহলে বাংলাদেশ, হ্যাঁ। তাহলে ডেট নিয়ে আসছি কারণ লং লিভ আছে। আমরা কি বলছিলাম, লং লিভ দ্বারা এবং লেট দ্বারা এবং মে দ্বারা বাক্য শুরু হইলে ডেট নিয়ে আসতে হয়, সেই জন্য ডেট নিয়ে আসছি। আর এই এটাতে লেট নাই, সেই জন্য এটা, সরি, এটাতে ডেট নাই, সেই জন্য এটা হবে না।
এখন দেখো আমরা শেষ চেঞ্জে চলে আসছি। এটা হচ্ছে ওয়ার্ডের চেঞ্জ। আমরা এখন কিসের চেঞ্জ শিখছি? এখন শিখছি আমরা ডেটের চেঞ্জ। কি শিখছি? এতক্ষণ ডেটের চেঞ্জ শিখছি, 5 নম্বর চেঞ্জ যেটা। এখন 6 নম্বর চেঞ্জ হচ্ছে ওয়ার্ডের চেঞ্জ। কিসের চেঞ্জ? ওয়ার্ডের চেঞ্জ। তবে এটা আমি ওয়ার্ডের চেঞ্জ বলি, অনেকে বলে অ্যাডভার্বের চেঞ্জ, অনেকে বলে কাছের শব্দকে দূরের শব্দের রূপান্তর করার ব্যাপার স্যাপার। তো এটা ওয়ার্ডের চেঞ্জ বলি যাতে সহজ হয় ব্যাপারটা। যেমন দেখো ওয়ার্ডের চেঞ্জ এটা কিছু না, এটা বোঝানোর মতো কিছু নাই। দিস থাকলে যদি ডিরেক্টে দিস পাই তাহলে দ্যাট নিয়ে আসবো, দিস থাকলে দোজ নিয়ে আসবো, হেয়ার থাকলে দেয়ার নিয়ে আসবো। ওইরকম একটা চার্ট দিয়ে আছে বইগুলোতে দেখে নিবা। তারপর মনে করো টুমোরো আছে, কি নিয়ে আসবা? দ্য নেক্সট ডে নিয়ে আসবা। অর্থাৎ ডিরেক্টে কি আছে? টুমোরো আছে, তুমি ইনডিরেক্টে কিসে কনভার্ট করবা? এই টুমোরো এর পরিবর্তে দ্য নেক্সট ডে পরিবর্তন করতে পারো, কিংবা দ্য ফলোয়িং ডে লিখতে পারো। একইভাবে ইয়েস্টারডে থাকলে কি হয়? দ্য প্রিভিয়াস ডে, এইভাবে হয়। নাও থাকলে কি হয়? দেন হয়। এই তো এগুলোরে আমি বলছি কিসের চেঞ্জ? ওয়ার্ডের চেঞ্জ বলছি। তার মানে এই শব্দগুলো থাকলে এই শব্দে কনভার্ট করবা, এই জন্য এটার নাম কি দিলাম? ওয়ার্ডের চেঞ্জ। মানে শব্দ চেঞ্জ করতেছি সেই জন্য ওয়ার্ডের চেঞ্জ নাম দিছি। আচ্ছা এখন দেখো ওয়ার্ডের চেঞ্জ। এই দেখো এখানে কি আছে? টুমোরো থাকলে কি হয়? এই আগের স্লাইডটা দেখা আসো। টুমোরো থাকলে কি হয়? ডিরেক্টে টুমোরো থাকলে এই দেখো টুমোরো থাকলে দ্য নেক্সট ডে কিংবা দ্য ফলোয়িং ডে দুইটাই লেখা যায়। তাহলে এখানে টুমোরো আছে, তাহলে কি লিখবো? দ্য নেক্সট ডে কিংবা দ্য ফলোয়িং ডে, এই টুমোরো এর পরিবর্তে লিখবো। এটাই হচ্ছে ওয়ার্ডের চেঞ্জ। এটা তো বোঝানোর মতো কিছু নাই, জাস্ট এই ওয়ার্ড থাকলে এই ওয়ার্ডে কনভার্ট করবা। তারপর ইয়েস্টারডে থাকলে কি হয়? দ্য ডে বিফোর, এইভাবে হয়। তাহলে ইয়েস্টারডে পরিবর্তে কি বসাইছি? দ্য ডে বিফোর বসাইছি। তার মানে এটার নাম কি? ওয়ার্ডের চেঞ্জ। মানে টুমোরো ছিল একটা শব্দ, ওইটা চেঞ্জ করে অন্য শব্দে কনভার্ট করছি, এই জন্য এটার নাম দিলাম কি? ওয়ার্ডের চেঞ্জ। তার মানে আমাদের কিন্তু নেরেশনের 6টা বিষয় চেঞ্জ করা লাগে, আমরা 6টা বিষয় শিখে ফেলছি। তবে কিছু ব্যাপার স্যাপার আছে, এটা নিয়ে আলোচনা করব। দেখো কথা হইতেছে লেট দ্বারা যখন বাক্য শুরু হবে তখন দুইটা মডাল অক্সিলারি ভার্ব নিয়ে আসা যায় বা নিয়ে আসতে হয়। কি কি? মাইট এবং শুড এবং মাইট। কি কি নিয়ে আসতে হয়? শুড এবং মাইট। লেট দ্বারা বাক্য শুরু হলে এই দুইটার কোনো একটা নিয়ে আসতেই হবে, শুড অথবা মাইট নিয়ে আসতেই হবে। এখন কখন শুড নিয়ে আসবো আর কখন মাইট নিয়ে আসবো এটা মনে রাখবা। লেট আস থাকলে শুড, আস থাকলে শুড নিয়ে আসতে হয়। আর যদি অন্য লেট থাকে, মানে লেটের সাথে আস না থেকে অন্য কিছু থাকে, মানে লেট হিম, লেট হার, লেট দেম, ওইরকম যদি থাকে তখন আবার মাইট নিয়ে আসতে হবে। তাহলে আমি আবার বলি লেট দ্বারা বাক্য শুরু হলে কি নিয়ে আসতে হয়? শুড অথবা মাইট নিয়ে আসতে হয়। তাহলে কখন শুড কখন মাইট? শুড হয় যদি আস থাকে, লেটের পরে আস থাকে, মানে লেট আস বা লেটস হয়, তখন শুড নিয়ে আসতে হয়। আর যদি লেট আস না থাকে, অন্য লেট থাকে, লেট হিম, লেট হার, লেট দেম, তাহলে কি নিয়ে আসতে হয়? মাইট নিয়ে আসতে হয়। যেমন এক্সাম্পল দেখো, লেট আস ড্রপ দ্য ম্যাটার, লেট আস আছে, তাহলে লেট হিম, লেট হার, লেট দেম থাকলে কি আসতো? মাইট আসতো। কিন্তু লেট আস আছে, আস থাকলে কি হয়ে যায়? শুড আসে। এটা মনে রাখবা। তাহলে এখানে শুড হবে। শেষ। আস থাকার কারণে শুড আসছে, এটা মনে রাখবা। তারপর দেখো এখানে সেকেন্ড যেটা আছে, লেট মি কাম ইন, এটা কি আস আছে? আস নাই, মি আছে। তার মানে কি চলে আসবে? এখন মাইট চলে আসবে। আস থাকলে কি আসতো? শুড আসতো। এখানে যেহেতু আস নাই সেই জন্য এখানে মাইট চলে আসবে। তার মানে লেট দ্বারা বাক্য শুরু হইলে কি আসে? শুড অথবা মাইট আসে। আশা করে বুঝতে পারছো। শুড আসবে যদি আস থাকে, আর যদি আস না থাকে তাহলে মাইট চলে আসবে। আচ্ছা এখন ব্যাপারটা হইতেছে লেট দ্বারা বাক্য শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু লেট দ্বারা বাক্য শুরু হইতে পারে। যদি লেট দ্বারা বাক্য শুরু হয় তখন তুমি ডেট নিয়ে আসবে, এটা পড়াই ফেলছি। লেট দ্বারা শুরু হইলে ডেট, লেট থাকলে ডেট, অন্যটায় টু, এভাবে মনে রাখবা। লেট থাকলে কি হয়? ডেট হয়, অন্যটায় টু হয়। এটা কোন ধরনের সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্সের কথা বলতেছি। তার মানে দেখো ব্যাপারটা হইতেছে এটা লেট দ্বারা শুরু হয়েছে এই জন্য ডেট নিয়ে আসো। এখানে কি লেট আছে? না, লেট দ্বারা শুরু হয় নাই, তার মানে ডেট নিয়ে আসতে পারবে না। তাহলে কি নিয়ে আসবা? ইম্পারেটিভ সেন্টেন্স হলে টু দিতে হয়। এটা মনে রাখবা, ইম্পারেটিভ সেন্টেন্সে কি দিতে হয়? হয় ডেট দিবা, নয়তো টু দিবা। তাহলে কখন ডেট দিবা আর কখন টু দিবা এটা কীভাবে বুঝবা? লেট থাকলে ডেট, যদি লেট না থাকে তাহলে কি নিয়ে আসবা? টু নিয়ে আসবা। লেট থাকলে ডেট, অন্যটায় টু, ওইরকম মনে রাখবা। তাহলে দেখো এটাতে লেট দ্বারা শুরু হয় না এই জন্য টু নিয়ে আসবা। এটা কি লেট দ্বারা শুরু হয়েছে? লেট দ্বারা শুরু হয় না, তাহলে কি নিয়ে আসতে হবে? টু নিয়ে আসতে হবে। এই দেখো এখানে টু নিয়ে আসছি, আশা করি বুঝতে পারছো। এই দেখো এখানে এই জায়গায় টু নিয়ে আসছি, যেখানে ডেট নিয়ে আসি এখানেই কি নিয়ে আসবো? টু নিয়ে আসবো, যদি ডেট নিয়ে না আসি। তারপর এই দেখো চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, এই সেন্টেন্সগুলো কোনো জায়গায় প্রায় চেঞ্জ হয় না, কারণ ওগুলো চেঞ্জ করা সম্ভব না। তো যেমন মনে করো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, আমরা জানি মানে কি পৃথিবীটা সূর্যের তার দিকে ঘুরায়, ওই রকম ঘুরে। এখন কথা হইতেছে আমরা জানি যে প্রথম ভার্বকে আমরা চেঞ্জ করি বা টেন্সে চেঞ্জ করি, তাইলে এই যে মুভ আছে এটা V1, ওটা যদি টেন্স অনুযায়ী চেঞ্জ করতে হয় তাহলে V2-তে কনভার্ট করতে হবে। তাইলে এখন যদি আমরা বলি মুভড যদি এটা বলি তার মানে ব্যাপারটা হবে দ্য আর্থ মুভড রাউন্ড দ্য সান। মানে কি আর্থ কি করতো? মুভড করতো, ঘুরতো
রাউন্ড দ্য সান মানে সানের চারপাশে। তার মানে কি এখন এটা পাস্ট টেন্স হয়ে গেছে, তার মানে কি এখন আর ঘুরে না? এখন তো ঘুরে। তার মানে এটা কিন্তু চিরন্ত সত্য, তুমি পাস্টে নিতে পারবা না ওইটারে, ওইটা সব সময়কার জন্য সত্য, সেই জন্য এগুলোকে আর চেঞ্জ করা যায় না। আশা করি বুঝতে পারছো। এখানে যদি মুভড দাও তার মানে বোঝা যায় যে পৃথিবীটা কী হইতো, মানে সানের চারপাশে আগে ঘুরতো, এখানে ঘুরে না, ওইরকম হয়ে যায়, পাস্ট টেন্স নিয়ে ওইরকম হয়ে যায়। কিন্তু ওইরকম না তো, এখনও তো ঘুরে, তার মানে এটারে পাস্ট টেন্সে নেওয়া যাবে না, তার মানে এটার আসলে কোনো চেঞ্জ করা যায় না, মানে আবার চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, এই ধরনের সেন্টেন্সে কোনো চেঞ্জ করা যায় না, যেটা থাকে ওইটাই থাকে। দেখো দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে কি আছে? দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। একইভাবে সেকেন্ড যেটা আছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তারপরে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তার মানে ওইটা কোনো চেঞ্জ হয় নাই। কেন হয় নাই? কারণ চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, ওই টাইপের সেন্টেন্সগুলো কি হয় না, কোনো চেঞ্জ করা যায় না, কিছুই চেঞ্জ করা যায় না, টেন্স পারসন কোনো কিছুই চেঞ্জ করা যায় না। এখন মনে রাখবা ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা ব্যাপার স্যাপার নিয়ে আসতে হয়। দেখো মানে মাঝে মধ্যে ইফ অথবা ওয়েদার নিয়ে আসতে হয়। এখন কখন ইফ নিয়ে আসবো, আবার কখনো বা ইফ নিয়ে আসতে হয় না, কখন নিয়ে আসবো কখন নিয়ে আসবো না, এটা নিয়ে অনেকের কনফিউশন থাকে। তো আমি কীভাবে বলি, দেখো এইভাবে বলো, আমার সাথে মুখস্থ হয়ে যাবে। WH থাকলে WH, WH থাকলে WH, না থাকলে কী নিয়ে আসবা? ইফ নিয়ে আসবা। ইফ তার পাশাপাশি মাঝে মধ্যে ওয়েদার আসে, তবে ইফ বেশি আসে। তাহলে WH থাকলে WH, না থাকলে ইফ, এটা খুবই ইজি মুখস্থ করা। WH থাকলে WH, না থাকলে ইফ। তাহলে দেখো এটা কি WH ওয়ার্ড না, W এবং H আছে, তাহলে WH ওয়ার্ড দ্বারা প্রশ্ন হইতেছে। তাহলে প্রথম ওয়ার্ডটা যেহেতু WH ওয়ার্ড, তার মানে এখানে WH ওয়ার্ডটা থাকবে, তাহলে হোয়াই ছিল হোয়াই আছে। আশা করি বুঝতে পারছো। এটা কি WH ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে? সেকেন্ড সেন্টেন্সে যাও, সেকেন্ডটায় যাও। এটা কি WH ওয়ার্ড দ্বারা শুরু হয়েছে? শেল কি একটা WH ওয়ার্ড না? তাহলে যেহেতু WH ওয়ার্ড নাই, তাহলে WH ওয়ার্ড না থাকলে কী নিয়ে আসতে হয়? ইফ নিয়ে আসতে হয়। এই তো এখানে ইফ নিয়ে আসছি, আশা করি বুঝতে পারছো। তাহলে WH ওয়ার্ড থাকলে WH, না থাকলে ইফ নিয়ে আসবো। এই দেখো এখানে WH ওয়ার্ড আছে কিনা, এই যে ওয়ার্ডটা এটা WH ওয়ার্ড কিনা, ওয়ার্ডটা হুইচ, তাহলে W আছে, H আছে, তার মানে WH ওয়ার্ড। তাহলে WH ওয়ার্ড দ্বারা যেহেতু শুরু হয়েছে, তার মানে WH ওয়ার্ড থাকলে WH থাকলে WH, তার মানে হুইচ আছে, হুইচই থাকবে, তাহলে এটাই হবে, মানে এটাকে চেঞ্জ করা যাবে না, বা এটা উঠানো যাবে না। যদি WH ওয়ার্ড না থাকে তাহলে ইফ নিয়ে আসবো। এই ওয়ার্ডটা কি WH ওয়ার্ড? ওয়ার কি একটা WH ওয়ার্ড না? তার মানে যেহেতু WH ওয়ার্ড না, তার মানে কী নিয়ে আসতে হবে? ইফ নিয়ে আসতে হবে। এইখানে ইফ নিয়ে আসছি, ইফ অথবা ওয়েদার নিয়ে আসতে হয়, এখানে ইফ নিয়ে আসছি, সাধারণত ইফ নিয়ে আসা হয়। আশা করি বুঝতে পারছো। তাহলে WH থাকলে WH, না থাকলে ইফ, এবার মুখস্থ করবা, সাথে সাথে মুখস্থ হয়ে যাবে। দেখো এখানে একটু ব্যাপার স্যাপার আছে, লেটের একটা ব্যাপার স্যাপার, পার্সনগত একটা ব্যাপার স্যাপার। এখানে দেখো এই যে লেট আস আছে, উই আসছে, এখানে লেট আস আছে, ইউ আসছে, তারপর এখানে লেট আস আছে, দে আসছে। তার মানে লেট আস ছিল তিনটাতেই, কিন্তু তিনটার মধ্যে পার্থক্য আছে। একটা কেটে উই আসলো, একটা কেটে ইউ আসলো, একটা কেটে দে আসলো। কেন ওই রকম হইলো? আস আছে, তার মানে মনে হয় যেন সবগুলোতে উই আসার সম্ভাবনা বেশি, বা উই আসবে, কিন্তু তিনটা কেটে তিনটা আসলো, মানে তাহলে কীভাবে বুঝবো কখন কোনটা আসবে? সহজ কথা মনে হয়, মনে করো আমি আসি, নর্মাল এক্সাম্পলে আসো তাইলে বুঝতে পারবা। মনে করো আমি আসি, কেউ একজন আমার সাথে আসছে, তার মানে কি বলবো? আমি আর আরেকজন মিলে কি হয়? আমরা হয়। এখন মনে করো তুমি আসো, তোমার সাথে আরেকজন আসছে, তাহলে তুমি আর আরেকজন মিলে কি হয়ে যাবে? তোমরা হয়ে যাবা। আর যদি আমিও, আমার সাথে কেউ একজন নাই, তাহলে আমরাও হবে না, তোমার সাথে কেউ একজন নাই, তোমরা হবে না, তাহলে কি হবে? কয়েকজন আছে, তার মানে তারা হয়ে যাবে। আশা করি বুঝতে, এটা বুঝলে মোটামুটি এটা বুঝতে পারবা। দেখো হি সেড টু মি, সে আমারে বলছে লেট আস গো আউট ফর এ ওয়াক, তাইলে এখানে কে কে আছে? মানে চলো আমরা বাইরে হাঁটতে যাই, ওই রকম। তাহলে হি সেড টু মি, সে আমারে বলছে, তাইলে সে আছে এবং আমি আসি, তাইলে আমার সাথে আরেকজন মিলে কি হয়? আমরা হয়, তাহলে এখানে আমরা মানে তো উই। আশা করি বুঝতে পারছো। এখন দেখো হি সেড টু ইউ, সে তোমারে বলছে, তাইলে তুমি আর সে আছে, তাহলে তুমি, তোমার সাথে আরেকজন অ্যাড হয়েছে, তার মানে কি তোমরা বলতে পারি কি না? বলতে পারি। তাহলে তোমরা ইংলিশ কি? ইউ, এই তো। তারপর দেখো আমরাও হবে না, তোমরাও হবে না, কিন্তু মানুষ আছে দুইজন, এখন কি হবে? হি আর আরেকজন আছে, একটা ছেলে একটা মেয়ে আছে, তার মানে কি হবে? আমরাও হবে না, তোমরাও হবে না, তাইলে কি হবে? তারা হবে, তাইলে এই তো দে, তারা। এটাই আশা করি বুঝতে পারছো। এটা তো আমরা কিন্তু ন্যারেশন তোমাদের শেষ। আশা করি একটু ভিন্ন সিস্টেমে একটু সহজে উপস্থাপন করতে পারছি এবং কম কথার মাধ্যমে উপস্থাপন করতে পারছি। আশা করি সহজভাবে বুঝতে পারছো। যদি কোনো কনফিউশন থাকে তাহলে প্রশ্ন করবা, এবং ভালো থেকো। আসসালামু আলাইকুম।